আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো তোমরা যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে উঠেছো এই বছর ২০২৫ সালে এই শিক্ষাবর্ষে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করবে। তো তোমাদের যে বাংলা বইটা মূলত অনেকেই পেয়ে গেছে, তোমাদের মধ্যে অনেককেই এই বাংলা বইটা দেওয়া হয়েছে। তোমাদের বাংলা বইয়ের নাম মূলত হচ্ছে চারুপাঠ। তো এই চারুপাঠ বইটা তোমরা হাতে পাওয়ার পরে তোমরা চিন্তা করছো যে এই বইটা কিভাবে পড়া উচিত বা কিভাবে তোমরা এই বইটা শুরু করবে, স্টার্ট করবে, সেটা অনেকেই বুঝতে পারছে না। তো তাদের জন্য মূলত আজকে ভিডিও। আজকে আমরা দেখাবো যে চারুপাঠ বইয়ে যেগুলো গদ্য পদ্য রয়েছে সেগুলো তোমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে পড়াগুলো ইফেক্টিভলি হবে এবং ভালোভাবে তোমরা যেগুলো জিনিসগুলোকে অধ্যয়ন করতে পারবে। তো সেই বিষয়ে আজকে কথা বলা যাক। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো চারুপাঠ বইটা মূলত এটাই হচ্ছে, তোমরা যেমনটা পিডিএফ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চারুপাঠ ক্লাস 6-এর বইয়ের পিডিএফ। এটাই হচ্ছে তোমাদের বাংলা বই, ষষ্ঠ শ্রেণী এখানে লেখা আছে। এই বইয়ে মোটামুটি 109টার মতো পৃষ্ঠা আছে। এবং হচ্ছে যে এখানে যদি আমরা নিচের দিকে দেখি যে এই বইয়ে মূলত কী কী আছে, সূচিপত্রটা যদি দেখি, সূচিপত্রে এখানে দুইটা অংশে বইটাকে ভাগ করা হয়েছে। মূলত একটা হচ্ছে গদ্যাংশ এবং আরেকটা হচ্ছে কবিতা বা পদ্যাংশ। এই দুইটা অংশে মূলত বইটা বিভক্ত করা হয়েছে। এখন গদ্যের মধ্যে তোমাদের মূলত 9টা গদ্য রয়েছে। আর আরেকটা বিষয় যে কবিতার মধ্যে তোমাদের 9টা কবিতা রয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এতগুলো থাকবে না। তোমাদের আগে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে তোমাদের সিলেবাসে কী পরিমাণ গদ্য আর কী পরিমাণ পদ্য আছে, বা যেগুলো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা জাস্ট হচ্ছে যে একটু আলাদা করে নিবে এবং সেগুলোর উপর ফোকাস করে শুধুমাত্র পড়াশোনাটা করবে, তাহলে তোমাদের পড়াশোনা আরও ভালোভাবে হবে। তো এই বিষয়ে আমি সর্বপ্রথম তোমাদের প্রথম যেই গদ্যটা আছে সততার পুরস্কার, এটা লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ, এবং দ্বিতীয় যে গদ্যটা আছে মিনু, এটা লিখেছেন হচ্ছে বনফুল। তো মিনু যে গদ্যটা আছে বা গল্পটা আছে, এই গল্পই তোমাদেরকে আমি আজকে একটু বিষয়টা দেখিয়ে দেবো যে মিনু গল্পটা তোমরা কীভাবে পড়বে। তো সর্বপ্রথম মিনু গল্পে এখান থেকে তোমরা চলে যাবে, যেমন এই যে এখানে আমরা চলে এসেছি, এটা 12 পৃষ্ঠায় আছে। এই মিনু বনফুল নামের এই কবি লিখেছেন। এইটা মূলত একটা ছোট গল্প যেটা বনফুল লিখেছে। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে, অর্থাৎ সে দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে মূলত মিনু থাকে। মিনুকে তার দুঃসম্পর্কে এক পিসিমাসি পালন করছে বা লালন পালন করে বড় করছে, যেহেতু তার পিতা তার জন্মের আগেই মারা গেছে এবং মা মরা মেয়ে সে, অর্থাৎ পিতা মাতা দুজনেই নেই, সে মূলত এতিম। তো এরকমই একটা মা বাবা মরা মেয়ে মিনুর বিষয় এখানে মূলত লেখক বনফুল এই গল্পটা বানিয়েছেন এবং তিনি লিখেছেন। তো এই গল্পে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই গল্পটা সুন্দরভাবে রিডিং পড়তে হবে এবং রিডিং তোমরা পারলে 2-3 বার করে রিডিং পড়বে এবং এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেই টপিকগুলো তোমরা দাগিয়ে দিবে। যেমন তোমরা একটা জিনিস দেখো যে এইখানে আছে হচ্ছে যে বাবা জন্মের আগে মারা গেছে। তো এই প্রশ্নটা অনেক সময় আসে যে মিনুর বাবা কোথায় আছে? সেটা হচ্ছে যে মিনুর বাবা পরলোকে আছে। এই প্রশ্নটা অনেকবারই আসে। তো এই জিনিসটাকে তোমরা হচ্ছে যে নিজে মার্ক করে নিতে পারো যে তার বাবা জন্মের আগে মারা গেছে। তার মানে তার বাবা অনেক আগেই মারা গেছে, এই বিষয়টা। আবার এখানে হচ্ছে যে মিনু কীরকম টাইপের মেয়ে, সে কোন কি সে পছন্দ করে আরকি, আর কোন জিনিসটা সে পছন্দ করে না। সে মনের মধ্যে একটা জগৎ তৈরি করেছে। এই বিষয়গুলো তোমরা একটু ইম্পর্টেন্ট সহকারে, গুরুত্ব সহকারে পড়বে। এখানে অনেক বিষয়গুলো আছে। আর 2 নম্বর যে টপিকটা তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে শব্দার্থক এবং টীকা। এই শব্দার্থ ও টীকা আছে, যেমন হচ্ছে পেট ভাতাই। এর অর্থ কি? পেট ভাতাই অর্থ হচ্ছে পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়। তারপর কালা শব্দের অর্থ কি? কালা শব্দের অর্থ হলো বধির, অর্থাৎ কানে কম শোনে এমন। এই জিনিসগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিবে। উনুন শব্দের অর্থ কি? উনুন শব্দের অর্থ হলো চুলা, অর্থাৎ এখানে উনুন বলতে চুলাকে বোঝানো হয়েছে। উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এরপর আছে এখানে গ্রহ মানে কি, সই মানে কি, শুকতারা শব্দের অর্থ বলতে কি বোঝানো হয়েছে এখানে শুকতারা বলতে। তারপর আরও একটা বিষয় নিচের দিকে আছে, মিট সেল বলতে কি বোঝানো হয়েছে। মিট সেল মূলত রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট এক ধরনের বাক্স, এটাকে মিট সেল বলা হয়। তারপর খিড়কি আছে, বাড়ির পেছনে ছোট দরজা যেটা আছে ওটাকে খিড়কি বলা হয়। রোমাঞ্চিত শব্দের অর্থ কি? পুলকিত বা আলোকিত। এই জিনিসগুলো তোমাদের কাজ হচ্ছে যে শব্দার্থ এবং টীকা রয়েছে, এই জিনিসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করবে, কারণ এই শব্দার্থ এবং টীকা থেকে কিন্তু অনেক রকমের জ্ঞানমূলক এবং নৈর্ব্যক্তিকের প্রশ্ন এসে থাকে। এরপরে যদি আমরা যাই, দ্বিতীয় যে বিষয়টা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে সেইটা হচ্ছে পাঠ পরিচিতি। মিনু গল্পের যে পাঠ পরিচিতিটা আছে, অর্থাৎ এই পাঠ পরিচিতি মূলত এইটুক এখানে কয়েক লাইনের আছে পাঠ পরিচিতি, এটা তোমাদেরকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে। কেননা তোমরা যারা ক্লাস 6-এ আছো, তোমাদের নতুন একটা বিষয় যে আগে তোমাদের সৃজনশীল মানে প্রশ্ন লেখা লাগতো না, কিন্তু ক্লাস 6 থেকে সৃজনশীল প্রশ্ন লেখা শুরু হবে, অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। তো তোমরা যারা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করবে তাদের জন্য এই পাঠ পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই পাঠ পরিচিতি মিলিয়ে এবং উদ্দীপক মিলিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্নের সুন্দরভাবে অ্যান্সার করতে হয়। তো এই জন্য
তোমাদের কাজ হচ্ছে দ্বিতীয়ত এই পাঠ পরিচিতিটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলতে হবে। কারণ এই পাঠ পরিচিতি থেকেই তুমি সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবে। আবার পাঠ পরিচিতির মধ্যে অনেক ইম্পর্টেন্ট বিষয়ও আছে, যেটা এই গল্পকে ছোট আকারে মানে এই পাঠ পরিচিতির বলতে বোঝায় যে গল্পটির মধ্যে যে মূল ভাবটা আছে সেটা কি বোঝাতে চেয়েছে গল্পটা, সেই জিনিসটাকে আসলে ছোট করে রাখা হয়েছে। এটাই হচ্ছে পাঠ পরিচিতি। তো এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তোমরা যদি এই গল্পের মূল ভাবটা বুঝতে চাও তাহলে এই পাঠ পরিচিতি তোমাদেরকে পড়তে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লেখক পরিচিতি। অর্থাৎ মিনু এই গল্পটি কে লিখেছে? মিনু গল্পটি লিখেছে হচ্ছে বনফুল। বনফুলের এখানে যে বনফুল লেখকের যে লেখক পরিচিতিটা আছে, অর্থাৎ বনফুলের যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি তার জীবনে কি করেছেন, কোন টাইপের হচ্ছে রচনাগুলো তিনি লিখেছেন, যেমন কি গ্রন্থগুলো তিনি লিখেছেন, যেমন তার উল্লেখযোগ্য একটা গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোক, বহুবর্ণ ইত্যাদি। তো এখান থেকে তোমাদেরকে কিছু জিনিস বুঝে পড়তে হবে। যেমন বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা তোমরা দাগ করে নেবে বা মার্ক করে নেবে। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, এই জিনিসটা তোমরা মার্ক করে নেবে। তারপর তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন, এই জিনিসটা তোমরা দাগিয়ে নেবে। তার লেখা উল্লেখযোগ্য যে কাহিনীগুলো রয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্য গল্প গ্রন্থ, এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে। এখান থেকে কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের যেটা ক নম্বর জ্ঞানমূলক এবং এমসিকিউ যেটা নৈর্ব্যক্তিক আছে, সেগুলোতে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। এগুলো ভালো করে পড়ে নেওয়ার পরে এখানে যেমন অনুশীলনী প্রশ্নগুলো আছে, যেমন অনুশীলনীতে তোমরা প্রথম পাবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ হচ্ছে এমসিকিউ। অনুশীলনীতে যেমন প্রথম প্রশ্নটা আছে হচ্ছে, এখানে আছে যে মিনুর সইকে। এখানে তোমরা যদি এই মানে গদ্যটা ভালো করে, গল্পটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এখানে উত্তরটা পেয়ে যাবে। 2 নম্বরে আছে হচ্ছে মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এখানে কিন্তু তোমরা একটা জিনিস প্রথমেই পড়তে পারবে যে মিনুর বাবা কিন্তু পরলোক গমন করেছেন, অর্থাৎ মারা গেছেন। তাহলে এখানে মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে মূলত বোঝানো হয়েছে যে তিনি পরপারে আছেন, অর্থাৎ কোনো গ্রহ আমেরিকা কিংবা আকাশে নেই, তিনি পরপারে আছেন। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু গল্পটাকে ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। এরপরে আছে তোমাদের পরের স্টেপ, সেইটা হচ্ছে যে এমসিকিউ এর পরে যেটা থাকে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এবং সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে ভালো করে উপরে উদ্দীপকটা যেটা দেওয়া আছে এটা ভালো করে পড়তে হবে, এবং উদ্দীপকের সাথে ওই গল্পের যে মিল আছে সেই মিলগুলোকে তোমার খুঁজে বের করে এই ক, খ এবং গ, ঘ এই 4টা প্রশ্নের তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তাহলে তুমি যদি এই গল্পগুলো ভালো করে পড়ো তাহলেই কিন্তু এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারটা করতে পারবে। যেমনটা তোমরা নৈর্ব্যক্তিকের অ্যান্সারগুলো পেয়ে গেছিলে, সেরকমভাবে সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার পাবে। যেমন সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটা আছে ক নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে মিনু কার বাড়িতে থাকতো? এই প্রশ্নের উত্তর কিন্তু মিনু তার এক দূর সম্পর্কে পিসিমার বাড়িতে থাকতো। তাহলে এটা কিন্তু তোমরা যদি গল্পটা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এগুলোর উত্তর তোমরা মানে নিজের মতো করেই বানিয়ে দিতে পারবে। আর ক নম্বর যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, এটা একদম হুবহু সঠিকভাবে দিতে হয়। এক লাইনের প্রশ্ন, এটা লিখলে তোমরা 1 মার্ক পাবে। তো এভাবেই তোমরা মূলত একটা গদ্য সুন্দরভাবে পড়ে শেষ করতে পারবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র কিভাবে একটা গদ্য, এই চারুপাঠ বইয়ের একটা গদ্য ভালোভাবে পড়তে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে যে একটা কবিতা, যেটা জন্মভূমি কবিতা আছে তোমাদের, ওই জন্মভূমি কবিতা যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ওই কবিতাটি কিভাবে ভালো করে পড়লে তোমরা ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক।